ধ্রুবর হঠাৎ মনে পড়ে গেল নিজের মায়ের কথা। ও হাঁটতে হাঁটতে কল্পনা করে যায় ওর মা জীবিত থাকা পর্যন্ত ওদের পরিবার মোটেও এমন ছিল না, সুখের সংসার ছিল ওদের। মায়ের প্রতি ধ্রুবর বাবার ভীষণ যত্নবান ছিলেন, সব সিদ্ধান্তে স্ত্রীর মত চাইতেন। ধ্রুবর চোখে ভেসে আসে সেদিনের সুন্দর স্মৃতিগুলো। ওদের পরিবারও তো কত সুন্দর ছিল, আদুরে ছিল। তারপর একটা রাত এলো, সেই রাত ধ্রুবর থেকে সবকিছু কেড়ে নিল সমূলে। ওর শখের পরিবার। অদিতি এবার ঘুরে ধ্রুবের দিকে তাকায়, ধ্রুবও তাকায়, ওর চোখ দ্বিধান্বিত। অদিতি জলমলে চোখে চেয়ে বলে, আমি ঢাকায় আসার সময় আব্বা ভীষণ বিরোধী ছিলেন। উনি চাননি আমি ঢাকা আসি। ঢাকা আসলে আমি ওনার নজরের বাইরে চলে যাব, আর যদি প্রেমে জড়িয়ে যাই। আব্বা মূলত এটারই ভয় পাচ্ছিলেন। অদিতি এবার ধ্রুবর দিকে অসহায় চোখে চাইলো। ধ্রুবর দৃষ্টি অদিতির চোখের দিকে। অদিতি ধ্রুবর ওই নেশালো স্ত্রীর চোখের দিকে চেয়ে ঢোক গিলে কান্না আটকে রেখে বলে গেল, তারপর এখানে এসে আমার দেখা হয় আপনার সঙ্গে। একটা বেপরোয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেদিন আমার সামনে সিগারেট মুখে নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি সেদিন একটা ওয়াশরুমে একটা ছেলের সঙ্গে প্রথম দাঁড়িয়েছিলাম। আমি আটকে গিয়েছিলাম ওই দিন। আমাদের গ্রামের একটি দৃশ্য আমার চোখে ভাসছিল। গ্রামের পঞ্চায়েত, সালিশ, আব্বার বিচার করা, সব একের পর এক আমি নিজের চোখের সামনে দেখে যাচ্ছিলাম। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তাই আপনার দিকে দুবার না তাকিয়ে দৌড়ে চলে এসেছিলাম সেখান থেকে। তারপর আমার আপনাকে নিয়ে ছড়িয়ে যায় গুজব, আরও কত বিশ্রী কথা। আমি সেদিন দু চোখে অন্ধকার দেখেছিলাম, বারবার আব্বাকে ডেকে যাচ্ছিলাম। সে আমার সামনে আঙুল তুলে বিচার করছে আমার। ভেতরে ভেতরে এই চিন্তাগুলো আমাকে মানসিকভাবে পাগল করে দিচ্ছিল। ধ্রুব তাকিয়ে আছে অদিতির দিকে, ওর চোখ ভীষণ শান্ত। অদিতি নিজের কান্না আর আটকে রাখতে পারলো না, চোখের জল ফেলে দিল, বলল, যে আব্বা লোকের প্রেমের উপর আঙুল তোলেন, লোকের প্রেমের কারণে ওর পরিবারকে শাস্তির কাঠগড়ায় তোলেন, তার মেয়ে যদি প্রেম করে আব্বা মরে যাবেন। বিশ্বাস করুন, আব্বার কাছে নিজের সম্মান, নিজের গৌরব ওনার সন্তানদের থেকেও আগে। আমার ব্যাপারে এসব জানতে পারলে ওনার হাতে সবচেয়ে প্রথম খুন হব আমি। নিজের সম্মান রাখতে, মানুষের সামনে নিজেকে মহান প্রকাশ করতে উনি সবার সামনে আমার বলিদান দেবেন এবং লোককে বলবেন তফাজ্জল হায়াত নিজের মেয়ের বেলাতেও কোনো কম্প্রোমাইজ করেননি। নাজির তৈরি করেছেন গ্রামে। আমার মন, আমার প্রেম, আমার মৃত্যু ওনার কাছে নস্যি। বিশ্বাস করুন। অদিতি কেঁদে যাচ্ছে। ধ্রুব ওর দিকে চেয়ে থাকে। অদিতির দুই চোখে পানি ভেসে যাচ্ছে, ও মাথা নিচু করে কেঁদে যাচ্ছে ক্রমশ। ধ্রুব শুধু দেখে যাচ্ছে। ধ্রুব কান্না দেখে অধৈর্য হলো, এগিয়ে গেল 2 কদম, পরপর আচমকা আটকে গেল কোনো অজানা বাধায়। ওর হুঁশ ফেরে। অদিতিকে ওর ছোঁয়ার কি কোনো অধিকার আছে? অদিতি কি আদৌ কখনো দিবে ধ্রুবকে সেই অধিকার? আজ প্রথম ধ্রুব কেন যেন অদিতিকে শান্ত করতে পারছে না, ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরতে পারছে না, গালে হাত দিয়ে ওর কান্না ভেজা চোখ দুটো মুছে দিতে পারছে না। এতটাই দূরত্ব সৃষ্টি হয়ে গেল দুজনের মধ্যে আজ। অদিতি একসময় নিজে নিজেই শান্ত হলো, দুহাতে এলোমেলো ভাবে চোখ মুছে ধ্রুবের দিকে অসহায় চোখে তাকালো। ধ্রুবর স্ত্রীর শান্ত 2 চোখের দিকে চেয়ে ভারী শ্বাস ফেলতে ফেলতে বলল, আপনি আমার জীবনে হয়তো ভালো কোনো অধ্যায় ছিলেন, কিন্তু আমি অবোধ সেই ভালোটুকুও গ্রহণ করতে পারছি না। আপনি আরও ভালো কাউকে ডিজার্ভ করেন। আমাদের মতো কিছু হওয়ার নেই, হলেও শেষ অবধি আমি আব্বার মুখের ওপর আপনার নাম বলতে পারবো না। আর প্রেম করে ছেড়ে দেওয়া আপনাকে আমার সেই সাহস নেই। আমি আপনাকে সত্যি ভালো। অদিতি হুট করে থেমে গেল। কি বলতে যাচ্ছিল ও? এসব ধ্রুবকে বলে কি বোঝাতে যাচ্ছে? অদিতির মুখটা ছোট হয়ে গেল, ও মাথাটা নামিয়ে ফেলল। ধ্রুব ভ্রুকুচকে চেয়েছিল তখন ওর দিকে। অদিতি পুরো কথা না বললেও ধ্রুব বুঝে গেছে কি বলতে চেয়েছিল ও। ধ্রুবর এলোমেলো হৃদয় এতক্ষণে যেন শান্ত হলো। ওই মেয়ে ধ্রুবকে কিছু না বলেও অনেক কিছু বুঝিয়ে ফেলেছে আজ। ধ্রুব মৃদু হাসলো, ধীর পায়ে এগিয়ে গেল অদিতির দিকে। অদিতি অনুভব করছে ধ্রুব এগোচ্ছে। ধ্রুবর গায়ের পারফিউম, হাঁটার সঙ্গে জুতোর শব্দ সব অদিতির বুকের কাঁপন বাড়িয়ে দিচ্ছে শুধু। ধ্রুব কিছুটা দূরত্ব রেখে অদিতির নিচু হওয়া মুখের দিকে ধীরে ধীরে ঝুঁকে এলো। অদিতির নামিয়ে রাখা চোখের দিকে চেয়ে ফিচেল গলায় বলল, তাকাও আমার দিকে। অদিতি ঢোক গিলল, কান্না আটকে রেখে ধীরে ধীরে চোখ তুলে তাকালো ধ্রুবর ওই নেশালো আত্মবিশ্বাসী চোখের দিকে। দুজনের চোখে চোখ মিলে গেল। ধ্রুব ওই মায়াবী কান্না ভেজা মুখের দিকে চেয়ে নিজস্ব ভঙ্গিতে ঠান্ডা গলায় বলে গেল, তুমি আমাকে নিজের থেকে কখনোই ছাড়াতে পারবে না অদিতি। তোমার বাবা
নিজের হাতে আমার কাছে তোমাকে তুলে দিবেন। ট্রাস্ট মি। সেদিন নিজেকে আর আটকে রেখো না। আজকের অর্ধেক বলা কথাটা পুরোপুরি বলে দিও। আরেকটু ঝুঁকে এসে ডুবো এবার ওর কানের কাছে ফিসফিস করে বলল, আই উইল বি ওয়েটিং ফর দ্যাট ডে অদিতি, ডেসপারেটলি। অদিতি দ্রুত চোখ খিচে নিল। ধ্রুব ভেবে ফিসফিস করে বলছে, ওর বুক কাঁপছে, মনটা হরমোনের জ্বালাতনে চূড়ান্ত বেহায়া হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে নিজেকে আর এতটা কঠোরভাবে না আটকে রাখতে, ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়তে এই প্রেমিক ধ্রুবর বুকে। ধ্রুব ধীরে সরে গেল, অদিতির দিকে চেয়ে বলল, হোস্টেলে নামিয়ে দেই তোমায়, চলো। ধ্রুব অদিতিকে যখন হোস্টেলে নামিয়ে দিল, যাওয়ার আগে অদিতি ওর পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ উসখুস করতে লাগলো। ধ্রুব ওকে সেভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো, বলল, কিছু বলবে? অদিতি থামলো, উসখুস গলায় বলতে চাইলো, আমি বাড়ি যাচ্ছি সামনের সপ্তাহে, হয়তোবা আমার আকদ। রুমে যাও অদিতি, গো। অদিতিকে ধ্রুব ওর কথা শেষ করতে না দিয়ে গম্ভীর স্বরে বলে উঠল। অদিতি অবাক হয়ে তাকালো। বিয়ের কথা শোনার পর থেকে ওর বুক ফেটে যাচ্ছে, আর ধ্রুব এতটাই শান্ত হয়ে আছে। ও স্থির দৃষ্টিতে ধ্রুবর দিকে চেয়ে রইল। ধ্রুব এখনো হয়তো অদিতির পরিস্থিতি বুঝতে পারছে না। ও জানতেই পারছে না ওদের দেখা হওয়াটা, একসাথে পথ চলা এতটুকুই ছিল। ও যদি ধ্রুবকে না দেখে আর। অদিতির আজ শুধু ইচ্ছে করছে শেষবারের মতো ধ্রুবর কপালের ঠোঁট ছুঁয়ে দিতে। বারবার মন বলছে ওর, আর যদি না দেখে এই মানুষকে। অদিতির অন্য জায়গায় বিয়ে হলে ও কি পারবে আদৌ সংসার করতে, যেখানে ও তন মন রুহ দিয়ে বসে আছে আরেকজনকে। ধ্রুব বাইকে হেলমেট রেখে দাঁড়িয়েছিল। অদিতি চেয়েই থাকলো ওর দিকে। ধ্রুব এবার ভ্রুকুচকে তাকালো। অদিতি তখনই চোখ সরিয়ে ফেললো। ধ্রুব অদিতির এলোমেলো চোখের দিকে চেয়ে আছে। অদিতির কষ্টে জর্জরিত মনটা ধ্রুব বুঝে নিল মুহূর্তেই। এবার নিজের গলার স্বর অনেকটাই নরম করে বলল, বাড়ি যাও অদিতি, কিন্তু এটা ভেবো না যে ধ্রুব তোমাকে ছেড়ে দিবে। তুমি যতই আমাকে ফিরিয়ে দাও, আমি জানি তুমি ফিল করো আমার জন্যে। তোমার মুখের কথা সত্য ভেবে বসে থাকার মতো আমি ধ্রুব ঘাস খাই না। অদিতি অবাক হয়ে তাকালো। ধ্রুবর চোখ বিশ্বাসী আজ। অদিতিকে ও জয় করেই ছাড়বেই। অদিতির খরার মতো বুকটায় কেন যেন পানির ঢল নামলো। আজ এতবার কেন ইচ্ছে করলো ধ্রুব আরো একটু কাছে যেতে, জড়িয়ে ধরতে, অথচ সেই অধিকার তো নেই অদিতির। বুকটা ভারী হয়ে এলো ওর। অদিতি ধীর পায়ে হোস্টেলের গেটে ঢুকে গেল। ধ্রুব তখন কাউকে কল লাগালো। ওপাশে কল রিসিভ হলে ধ্রুব বলল, লক্ষ্মীপুরের একটা বাসের টিকিট কেটে রাখো সামনের সপ্তাহে। অদিতি বাড়ি যাচ্ছে। বাসে জানালার পাশে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। ওর স্থির দৃষ্টি জানালার বাইরে তাক করা। বুকে আজ বড্ড আকুতি। ফোনের মধ্যে ছেলের একটা ছবি পাঠানো হয়েছে। অদিতি এখনো সেই ছবি দেখেনি, দেখার ইচ্ছেও হয়নি। মনে হচ্ছে জীবনে প্রেমে পড়ে যাওয়ার মতো ভুল কেন করে ফেললো ও। ধ্রুব ওর জীবনে না আসলে কি এমন ক্ষতি হয়ে যেত। অদিতির কান্না আসছে এখন। ও একসময় নিজের এই এলোমেলো ভাবনাগুলোতে অতিষ্ঠ হয়ে দুহাতে মাথার চুল খামচে ধরলো। কেন জড়িয়েছিল ও ধ্রুবর সঙ্গে? ধ্রুব কেন কেন ওর জীবনে এসেছে? বাস ছেড়ে দিবে আর কিছুক্ষণের মধ্যেই, বাড়ি যাবে, তারপর আকদ। এরপরেই ধ্রুব ওর থেকে যোজন যোজন দূরে চলে যাবে। কিভাবে সইবে ও এই দূরত্ব? অদিতি চোখ মুছে ব্যাগ থেকে ফোন বের করলো। নতুন এই টাচ ফোন কিনেছে কদিন আগেই। 5,000 টাকার ফোন, ছবি ভালো আসে না। তবুও ও লুকিয়ে এই ফোনেই ধ্রুবর একটা ছবি তুলেছিল। ছবিতে ধ্রুব ময়লা সাদা শার্ট গায়ে, সানগ্লাস বুকের শার্টে ঝুলিয়ে রাখা, মুখটা গম্ভীর, এক হাতে কোকো কলার ক্যান, অপর হাতে ওর পাশে থাকা ইহানের কাঁধে হাত রেখে কিছু বলছে। অদিতি ছবিটা দেখতেই থাকে। একসময় আঙুল দিয়ে ছবির উপর ছুঁয়ে দিতে দিতে বলল, আপনি আমার প্রেমিক হলে হয়তো আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী হতে পারতাম। আমার এই এলোমেলো বিশ্বাস জীবনে আপনার আসা উচিত হয়নি, একদমই না। অদিতি থামলো। এক ফোঁটা জল গড়িয়ে পড়লো ফোনের স্ক্রিনে। ও সেই জল দ্রুত আঙুল দিয়ে মুছে ফেললো। ছবির দিকে তাকিয়েই রইল। ছবিটাতে আমাকে ভালো দেখাচ্ছে না অদিতি। আচমকা ধ্রুবর গলা শুনে অদিতির হাত থেকে ফোন পড়ে গেল নিচে। চমকে উঠে সামনে তাকালো। ধ্রুবর চোখে সানগ্লাস, কাঁধে ব্যাগ ঝোলানো, আজ একটা পরিপাটি কালো শার্ট আর জিন্স পরেছে। ধ্রুব অদিতির দিকে চেয়ে আছে গম্ভীর দৃষ্টিতে। ধ্রুব এবার একটু ঝুঁকে ফোন মাটি থেকে তুলে সেটা ময়লা মুছে অদিতির পাশে এসে ঠাস করে বসে গেল। অদিতি তখনও বিস্ময়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। ওর এসব কিছু বিশ্বাসই হচ্ছে না। ধ্রুব অদিতির ফোন পরিষ্কার করে এগিয়ে দিয়ে বলল, নতুন ফোনের প্রথম ছবিটাই আমার, গুড, ভেরি গুড। অদিতি তখনও অবাক চোখে চেয়ে আছে। ও বিস্ময় নিয়ে প্রশ্ন করে বসলো, আপনি এই বাসে
এটা তো লক্ষ্মীপুর যাচ্ছে। ধ্রুব বুঝতে পারলো অদিতির মনের দ্বিধা। ও সানগ্লাস চোখ থেকে খুলে বুকের শার্টে ঝুলিয়ে রেখে নিজের মাথায় এগিয়ে নিয়ে যায় অদিতির দিকে। অদিতি জমে যায় যেন। ধ্রুব ওর চোখে চোখ মিলিয়ে ফিচেল গলায় বলল, আই নো এটা লক্ষ্মীপুরের বাস, অ্যান্ড আমি তোমার সঙ্গে যাচ্ছি তোমার গ্রামে থাকতে। ইনফ্যাক্ট তোমাদের প্রেম বিরোধী বাড়িতে কদিন থাকবো ভাবছি। ধ্রুবর চোখে কৌতুক খেলে গেল যেন। অদিতি বিস্ময়ে হতভাগ। ও নিজের বিস্ময় লুকিয়ে ধ্রুবের হাত থেকে ফোন নিয়ে বলল, অসম্ভব, আপনি খামোখা কষ্ট করছেন, আমাদের মতো আর কিছুই সম্ভব নয়। ধ্রুব অদিতির দিকে হঠাৎ ঝুঁকে এলো। দুজনের মুখ ছুঁই ছুঁই হবে সেই ভয়ে অদিতি মাথাটা পিছিয়ে নিল। তাকিয়ে রইল ধ্রুবর চোখের দিকে। ধ্রুব নিজের মতো ওর দিকে ঝুঁকে এসে ফিস ফিস করে বলল, সম্ভব, আমাদের মধ্যে সবই সম্ভব অদিতি। ধীরে ধীরে পথ পেরোচ্ছে অদিতি ধ্রুবর বাস। অদিতির পাশে ধ্রুব বসে মোবাইল দেখছে। কতটা ভুল অবশ্য। ওর স্ত্রীর দৃষ্টি ঘুরে ফিরে বারবার আটকে যাচ্ছিল অদিতির দিকে। অদিতি চুপ করে অস্বস্তি নিয়ে জানালার বাইরে চেয়ে আছে। ভুলেও ধ্রুবর দিকে তাকাচ্ছে না। ওর খোলা চুল উড়ে ধ্রুবর মুখের উপর ছড়িয়ে পড়ছিল বারবার। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির উড়ে আসা চুল মুখের উপর থেকে সরিয়ে দিয়ে কিছু বলবে ভাবলো। অথচ হঠাৎ অদিতির মলিন বিমুগ্ধ মুখের দিকে চেয়ে ও যেন থমকে গেল। অদিতির চুল উড়ছে, বাতাসের ঝাপটায় ওড়নাও উড়ছে, অথচ ওর মধ্যে নিজেকে গোছানোর কোনো তাড়া নেই, অস্থিরতা নেই। ও জানালার দিকে অপলক চেয়ে আছে। মাঝে মধ্যে কি যেন চিন্তায় ডুবে যাচ্ছে। ধ্রুবর হঠাৎ কি হলো, সে ফোনটা নিয়ে আলগোছে বড্ড নিঃশব্দে অদিতির একটা ছবি ক্যামেরা দিয়ে তুলে নিল। তারপর আবার ক্যামেরা কোলের উপর রেখে দেখে যেতে লাগলো সামনে বসে থাকা মলিন অথচ সুন্দর মেয়েটির দিকে। বাস স্টেশনে পৌঁছাতে আরও 2 ঘন্টা। বাসের ঝাঁকুনিতে দুজনের অবস্থায় করুণ। অদিতির এসব রাস্তায় চলাফেরা করার অভ্যাস থাকলেও ধ্রুব এসবে নতুন। অদিতি কষ্ট পাবে দেখেও এতক্ষণ চুপ করে সব সইছিল। এক পর্যায়ে বাস এমন জোরে ব্রেক কষলো, অদিতি ছিটকে পড়লো সামনের সিটে। মাথাটাই ব্যথা পাবে তার আগেই ধ্রুব দ্রুত হাত দিয়ে ধরে ফেললো ওকে। অদিতি নিজেকে ঠিক করে উঠে ভালোভাবে বসলো। ধ্রুব ওর মাথা থেকে হাত সরিয়ে বলল, ঠিক আছো? অদিতি নিচু গলায় জবাব দিল, হুম। ধ্রুব পিঠ ব্যথা করছিল। ও সিটে হেলান দিতেই সিট পেছনের দিকে ঝুঁকে গেল। সঙ্গে সঙ্গে পেছনের লোকটা খেকিয়ে উঠল, এই মিয়া, সিট ঠিক করেন আপনার। আচমকা চেঁচিয়ে ওঠায় ধ্রুব ভারী বিরক্ত হয়ে পিছনের দিকে উকি দিল। একটা মাঝবয়সী লোক বসে আছে। নিজের সিট পেছনে অনেকটাই হেলিয়ে রেখেছে, অথচ ধ্রুবর বেলায় চেঁচালো। ধ্রুবর দিকে এমনভাবে চেয়ে আছে যেন ধ্রুবকে এখানেই মাইর লাগাবে। ধ্রুব ওর চাউনি দেখে একটা রাগান্বিত দৃষ্টি ছুড়ল। হাতের শার্টের হাতা ফোল্ড করতে করতে লোকটাকে দেখে দাঁত খিচিয়ে বলল, কি বলছিলেন আপনি যেন? ধ্রুবর হাতের মাসল আর ওর চোখের রাগ দেখে হয়তো বা লোকটা ভয় পেয়েছে। অমনি মিনমিন করে অন্যদিকে চেয়ে বিড়বিড় করলো, মাইয়া নিয়া বাসে উঠে মাস্তানি দেখাইতেছে। ধ্রুবর কানে কথাটা গেল। ও রাগ এবার চিরিক দিয়ে মাথায় উঠে গেল। ও উঠে দাঁড়াতে চাইলো। মাইয়া মানে কি বোঝাতে? লোকটা আচমকা ধ্রুবর এমন রূপে এবার ভয় পেয়ে সেটিয়ে গেল এক প্রকার। ধ্রুব তেড়ে উঠতে চাইলে ওর হাত দ্রুততার সঙ্গে চেপে ধরে অদিতি। ধ্রুব ওর হাতের দিকে একবার তাকিয়ে আবার অদিতির দিকে চায়। অদিতি চোখের ইশারায় ওকে থামতে বলছে। ধ্রুব ওই করুণ দৃষ্টি দেখে চোখ বুঝে জোরে শ্বাস ছেড়ে আবার জায়গায় বসে গেল। অদিতি ধ্রুবর হাত ছেড়ে দিল। ওর মাথাটা নিচু করে আস্তে করে বলল, আমাদের গ্রামের লোক একটু অন্যরকম, ওরা এভাবে বলে, এটা নিয়ে মারামারি করে লাভ নেই। ধ্রুব রাগে কাঁপছিল। অদিতির সম্পর্কে বাজে বলাটাও একদমই নিতে পারেনি। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে ধ্রুব অদিতির দিকে একটু ফিরে শাসিয়ে বলল, লোকটার বাড়ি তুমি আমায় চেনাবে, পরে দেখবো এটারে। অদিতির ঘুম পাচ্ছিল। ও বাসের সিটে মাথা হেলিয়ে ঘুমানোর চেষ্টা করলো। এক পর্যায়ে ঘুমিয়েও গেল। ধ্রুব দেখে সেসব। অদিতির মাথা বারবার সিট থেকে হেলে পড়ে যাচ্ছিল। ধ্রুবর কি হচ্ছে আজ কে জানে। বারবার অদিতির দিকে চেয়ে থাকতে ছুতে ইচ্ছে করছে। মেয়েটার এলোমেলো চুল গুছিয়ে দিতে ইচ্ছে করছে। অদিতি আজ প্রথমবার এতটা পাশে আছে বলে কি আজ ওর চাওয়াগুলো বেপরোয়া হচ্ছে। ধ্রুব নিজেকে আশকারা দিল। ধীরে হাত বাড়িয়ে অদিতির মাথাটা নিজের কাঁধে হেলিয়ে দিল। ঘুমের ঘোরে অদিতির ধ্রুবর কাঁধে নাক গুজে দিল। এমনটা করার সাথে সাথে ধ্রুবর শ্বাস যেন আটকে এলো। ও ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে নিজের কাঁধের উপর পড়ে থাকা অদিতির দিকে তাকালো। অদিতি হুঁশে নেই। ধ্রুব ঢোক গিলে আবার সোজা হয়ে বসলো।
ওর লোম দাঁড়িয়ে যাচ্ছে। তারপর যখন অদিতি ঘুমের ঘোরে ওর বাহু জড়িয়ে ধরলো, ধ্রুবর বুকের ধুকপুকানি যেন এবার লাগাম ছাড়ালো। কোনো মেয়ে আজ অব্দি ওর এতটা কাছে কোনো দিন আসেনি। ধ্রুবর কাছে এই ছোঁয়া নতুন। ধ্রুব এবার ঢোকিলে ওর কেমন একটা লাগছে। ও ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে অদিতির ঘুমন্ত মুখটার দিকে তাকালো। অদিতি যেন আজ বড্ড নিশ্চিন্ত, ভীষণ আরাম করে ঘুমোচ্ছে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে গেল পুরোটা ক্ষণ। তারপর আলগোছে অদিতির মাথা সেভাবেই রেখে দিল নিজের কাঁধে পুরোটা রাস্তা। বাস লক্ষ্মীপুর পৌঁছেছে। ধ্রুব ঘুমিয়ে পড়েছিল অদিতির মাথায় নিজের মাথা হেলিয়ে। বাসের মধ্যে শোরগোল শুনে ওর ঘুম ভেঙে গেল। চোখ মুখ কুঁচকে দেখলো আশেপাশটা। অদিতি ওর কাঁধে তখনও মাথা রেখে ঘুমোচ্ছে। ধ্রুব সোজা হলো, ওকে ডাকলো। অদিতি, গেট আপ, আমরা পৌঁছে গেছি। অদিতি একটা পুরুষ কণ্ঠের আজ ডাক শুনে নিবু নিবু চোখে তাকালো। ওর মুখ প্রায় ছুঁই ছুঁই ধ্রুবর মুখের সঙ্গে। ঘুমের রেশ কেটে পুরো ব্যাপারটা মাথায় আসতেই ছিটকে সরে গেল ও। দ্রুত ওড়না ঠিক করে অপ্রস্তুত গলায় বলতে চাইলো, আমি কখন আপনার। ধ্রুব কি উত্তর দিবে? ও অদিতিকে টেনে এনেছে নিজের কাঁধে, বললে উল্টোপাল্টা ভাবতে পারে। ধ্রুব কিছুটা দোনামনা করে বলল, তুমি ঘুমের ঘরে এসেছিলে, আমি আনিনি। অদিতি শুনলো, ওকে দিয়ে আশেপাশটা দেখলো। সবাই ব্যাগ নিয়ে নেমে যাচ্ছে। ধ্রুব নিজের ব্যাগ গুছিয়ে শার্ট টেনে টুনে উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে মাথার ক্যাপ পরে নিল। তারপর অদিতি ধ্রুব হাত বাড়িয়ে দিল, বলল, দাও। অদিতি কিছুটা অস্বস্তি নিয়ে তাকালো। ধ্রুব ওকে হাত ধরার জন্য বলছে। অদিতি অস্বস্তি নিয়ে আশেপাশে তাকালো। এই বাসে অনেকেই হয়তো ওকে চিনতে পারে। অদিতি এবার কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, এসব কি করছেন? আমি হাত ধরতে পারবো না। গিভ মি ইয়োর ব্যাগ। অদিতির কথা শেষ হওয়ার আগেই ধ্রুব বিরক্ত হয়ে বলল। অদিতি এবার ভীষণ লজ্জায় পড়ে গেল। ও এসব কি ভাবছিল, অথচ ধ্রুবর মনে সেসব কিছুই ছিল না। অদিতি ওর ব্যাগ নিজেই হাতে নিয়ে উঠে দাঁড়ালো, বলল, আমি নিতে পারবো, আপনি আগে আগে যান প্লিজ, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। ধ্রুব অদিতির কথা শুনে আশেপাশে তাকালো। মানুষজনের ভিড় দেখে ও দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো। বলে অদিতির বিপদের কথা ভেবে মেনে নিয়ে সামনে এগিয়ে গেল। অদিতি ধ্রুবর থেকে দূরত্ব রেখে বাস থেকে নামলো। ধ্রুব বাস থেকে নেমে হাত মুছড়ে স্ট্রেচিং করছিল। অদিতি সেটা দেখে নিচু গলায় বলল, রাস্তাটা ভালো নেই দিকের, অনেকবার চেয়ারম্যানকে বলা হয়েছিল, লাভ হয়নি। ওর কথা শুনে ধ্রুব স্ট্রেচিং থামিয়ে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে গেল, বলল, ডোন্ট ওয়ারি, আই এম ফাইন। অদিতি বোঝে ধ্রুব কখনোই ওর অসুবিধা প্রকাশ করবে না অদিতির সামনে। ওরা দাঁড়িয়ে থাকে। ধ্রুব একটু পর বলল, তোমাকে নিতে কেউ আসেনি? অদিতি খুঁজছে আশেপাশে কাউকে, বলল, আব্বা আসবেন। ধ্রুব নিজেও তাকালো আশেপাশে। অদিতির বাবা দেখতে কেমন সেটা ওরও জানা দরকার। লোকটার কিসের এত অহংকার, গৌরবের বাহাদুরি জানা লাগবে। হঠাৎ অদূরে নিজের বাবাকে দেখতে পেয়ে আটকে গেল অদিতি। ভয়ে ধ্রুবকে ধাক্কা দিয়ে নিজের থেকে কয়েক ইঞ্চি দূরে সরিয়ে দিয়ে বলল, সরে দাঁড়ান, আব্বা আসছেন। ধ্রুব আচমকা ধাক্কায় কয়েক পা পিছিয়ে অবাক চোখে অদিতির দিকে তাকালো। অদিতির চোখ মুখ ভয় আতঙ্ক। একবার বাবাকে দেখছে তো আরেকবার ধ্রুবর দিকে তাকাচ্ছে। পাঞ্জাবি গায়ে তোফাজ্জল মেয়ের দিকে এগিয়ে গেলেন। ধ্রুব তোফাজ্জলের সঙ্গে অদিতিকে দেখে বুঝতে পারলো এই সেই বিখ্যাত প্রেমের বিচারক। ও ভ্রু কুচকে চাইলো, আগা গোড়া লক্ষ্য করতে থাকলো তোফাজ্জলকে। দেখেই মনে হচ্ছে ভীষণ রাগী এক মানুষ। ধ্রুব কিছুটা দূর থেকেই দেখছিল বাপ মেয়েকে। তোফাজ্জল মেয়ের ব্যাগ নিজের হাতে নিয়ে বললেন, পথে অসুবিধা হয়েছে? অদিতি আর চোখে ধ্রুবর দিকে চেয়ে সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে তোফাজ্জলের দিকে চেয়ে জবাব দিল, না। তোফাজ্জল মেয়ের ব্যাগ নিয়ে নিলেন কাঁধে, গমগমে স্বরে বললেন, বাড়ি চলো। অদিতি বাবার পেছনে পেছনে এগিয়ে যাচ্ছে সামনে। স্টেশন ছাড়ার আগে একবার পেছনে ঘুরে মলিন চোখে ধ্রুবকে দেখলো। ধ্রুব ব্রু কুচকে ওর দিকে চেয়েছিল। দুজনের চোখে চোখ মিলল। একজনের চোখে ছিল প্রেমের ব্যর্থতা, তো অন্যজনের চোখে ছিল চাপার রাগ। অদিতি মলিন চোখে চেয়ে আবার বাবার দিকে ফিরে হেঁটে গেল। অদিতি যেতেই ধ্রুব ক্যাপ খুলে ফেললো। ওর মাথায় চড়ে গেছে কিছু একটা। তোফাজ্জল অদিতির বাবা না হলে এতক্ষণে ধ্রুব নিজের রাগ কন্ট্রোল করলো। ও পরিকল্পনা মাফিক এগোচ্ছে। স্টেশন ছেড়ে ও হাতে ক্যামেরা নিয়ে ছবি তুলতে তুলতে চলে গেছে সোজা অদিতিদের বাড়ির সামনে। ছোটখাটো একটা ইটের তৈরি বাড়ি। বাড়ির সামনে ছোট একটা উঠোন। উঠোনে হরেক রকম শাকসবজি লাগানো হয়েছে। উঠোনের এক পাশে একটা ছোট্ট পুকুর। ধ্রুব বাড়ির বাইরে থেকেই সেসবের ছবি তুললো একটা।
তখন তোফাজ্জল উঠোনে বসে পেপার পড়ছিলেন। একটা অচেনা ছেলেকে ওনার বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখে তিনি ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালেন। বাড়ির ভিতর থেকে ডাকলেন, এই ছেলে, এদিকে আসো। ধ্রুব ক্যামেরা বন্ধ করে এগিয়ে গেল। তোফাজ্জলের সামনে দাঁড়াতেই তিনি ধ্রুবকে আগাগোড়া ভালোভাবে দেখে নিলেন। যুবক ছেলে, চোখে সানগ্লাস, পিঠে ঝোলানো বাদামি রঙের ব্যাগ, দেখে তো শহুরে ছেলে মনে হচ্ছে। তোফাজ্জল বললেন,